প্রথম প্রশ্ন, পর্যায়বৃত্ত গতি কি? এর আগে পড়াইছি। মনে আছে না নাই? আচ্ছা, ধরো বাড়িতে ঘড়ি আছে, আছে নাকি? ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে? একটা একটা বৃত্তাকার পথে ঘোরে, তাই তো? একটা নির্দিষ্ট সময় পর পর কি একই জায়গাকে অতিক্রম করে? দেখো, ধরো এখন 12টা বাজে, ঘন্টার কাঁটা আবার কত সময় পর একই জায়গায় আসবে? 1 ঘন্টা পর। আমি যদি এখন মনে করি একটাই আসি, কত ঘন্টা পর আমার এই ঘন্টা কাঁটা আবার একটাই আসবে? 1 ঘন্টা পর। এবং কোন দিক থেকে কোন দিকে আসে দেখো তো। এই বিন্দুকে এখন যে দিক থেকে অতিক্রম করছে, মনে করো ঘড়ি কাঁটা তো এইভাবে ঘুরে, তাহলে দেখো এইভাবে ঘুরে ওই বিন্দুকে আবার একই দিক দিয়ে অতিক্রম করছে না? জি। তাহলে এই ধরনের গতিকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। আর একটা উদাহরণ হতে পারে কি, দোলনা দেখছো? দোলনায় কি হয়? এই দোলনা একজন ধরো বসে আছে, এই জায়গা থেকে ছেড়ে দিলি এই দোলনাটা সামনে একটু যাবে, আবার এইভাবে এখানে আসবে, আবার এখানে যাবে, এইভাবে চলতে থাকবে, তাই না? থাকবে কিনা? আমার কথা কি বুঝতে পারছো? জি। এখন কোন একটা বিন্দু তুমি ধরে নিলে যে এর গতিপথের কোন একটা বিন্দু, মানে যেই পথে চলছে, যেই গোল আকারে যে পথে চলবে, ওই পথে যে কোনো একটা বিন্দু ধরে নিলে এ, যে কোনো জায়গায় ধরো। ধরে তুমি যদি একটু চিন্তা করে যে বস্তুটা এই জায়গা থেকে ছেড়ে দিলে, মানে বি বিন্দু থেকে ছেড়ে দিলে এই দিকে আসবে এ বিন্দুতে, আবার এই সামনে মুখে যাবে, যে সি বিন্দুতে আসবে, সি থেকে আবার এতে আসবে, এ থেকে আবার বিতে যাবে, এইভাবে আবার বি থেকে এতে আসবে, এইভাবে চলমান থাকবে, তাই না? তাহলে এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে এ, একে একটা নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময় পর বলতে এই এ থেকে সিতে যেয়ে সি থেকে আবার বিতে এসে তারপরে এতে আসতে যতটুকু সময় লাগবে এইটা সেই নির্দিষ্ট সময়। আমার কথা বুঝছো কিনা আমি জানি না। আমি বলছি কি, প্রথমত এ থেকে সিতে যাবে, সি থেকে আবার বিতে যাবে, মানে এ পার করে বিতে যাবে। আমি আরো ভালো করে লিখি, সি থেকে এতে যাবে, এ থেকে বিতে যাবে, বি থেকে তখন আবার এতে আসবে, এইটুক হতে যে সময়টা লাগবে সেই সময়টা সব সময় একই হওয়া লাগবে। টাইমটা কি হবে? একই হওয়া লাগবে। যদি একই হয় তবে ওই গতিটাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি বা পর্যাবৃত্ত গতি। যেমন দেখো এই ঘড়ির ক্ষেত্রে এই যে একটার কাঁটা বা ধরো দুইটার সময় এই বিন্দুটা 1 ঘন্টা পর পরে না অতিক্রম করে, তাই এই ঘড়ির কাঁটায় গতি কি হবে? একটা পর্যায়বৃত্ত গতি। ওকে, তাহলে পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা কি? কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে তার গতিপথের কোনো একটি বিন্দুকে, যে কোনো বিন্দু তুমি ধরতে পারো তোমার ইচ্ছা মতন, ওই বিন্দুকে কি করা লাগবে? একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক হওয়া লাগবে। দেখো এই যে সি থেকে এতেও কিন্তু আসছে ওই একই বিন্দুতে, কিন্তু দিক কি সেম না আলাদা? আমি যখন বি থেকে এতে আসছি, বি থেকে এতে আসছি তখন আমার দিক ছিল এই দিকে, আর যখন আমি সি থেকে এতে আসছি তখন দিক আমার কি উল্টো। একই দিক না, আমার একই দিক হওয়া লাগবে। ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পর একই দিক থেকে যদি অতিক্রম করে তাহলে এই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। এখন এই পর্যায়বৃত্ত গতির ওই বিন্দুতে আসতে যে সময়টা লাগে, ওই বিন্দুতে
সেই সময়টাকে বলা হয় পর্যায়কাল। তার মানে বি থেকে, আমি যদি এই বিন্দু নিয়ে কথা বলি, এ থেকে সিতে গিয়ে, সি থেকে আবার এতে এসে, এ থেকে আবার বিতে যে, বি থেকে আবার যখন এতে আসবে, এই মধ্যবর্তী সময়টাকে কি বলা হবে? পর্যায়কাল। এটাকে আমরা ইংলিশে বলি টাইম পিরিয়ড, যেটাকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি। তাহলে পর্যায়কালের একক কি হবে? সেকেন্ড হবে, তাই তো? এর মাত্রা কি হবে? বড় হাতের টি। আরো সুন্দর করে বললে m0 l0 t পাওয়ার 1। কোন সমস্যা? এখন দেখো, এখানে আমরা যে দুটো গতি দেখছি, ধরো পৃথিবী যে পথে করে, পৃথিবী কোন পথে করে? সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে করে। উপবৃত্তাকার পথে ধরো যে কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে ধরো পৃথিবী এখন এই জায়গায় আছে, 365 দিন পরে, আসলে এক্স্যাক্টলি 365 দিন না, 364 দিন 6 ঘন্টা 24 মিনিট কয় সেকেন্ড যেন ছিল, আমি ভুলে গেছি, সামথিং। এই কয় দিন পরে আবার কি এই সেম জায়গায় আসবে না? আসবে। তাহলে এই গতিটা কোন গতি? পর্যাবৃত্ত গতি। তাহলে এই পর্যায়বৃত্ত গতিকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো কিভাবে? যদি এমন হয় যে এর পর্যায়কাল, পর্যায়কাল মানে কি? মোট সময়। পর্যায়কাল মানে ওই মোট সময়ের অর্ধেক সময় যদি গতিপথের একদিকে এবং বাকি পথটা যদি গতিপথের অপর দিকে থাকে, তবে ওই এক গতিটার নতুন নাম দেব। আসছি সেই জায়গায়। ধরো জিনিসটা অনেকটা এমন, তুমি একটা রাস্তা আছে, তুমি এই জায়গায় আসো, তুমি এই জায়গা থেকে সামনের দিকে গেলে, আবার এই দিকে আসলে, আবার এই দিকে যাওয়া আসা করলে, তাহলে তুমি তোমার গতিপথের অর্ধেক সময় কোন পাশে থাকছো? ধরো তোমার এটা দ্বারা বোঝা বেশি কষ্ট হয়ে যাবে, আমরা পেন্ডুলাম চেনো বা দোলনাই দেখি, দোলনা চিনি তো? দোলনা যখন মানে কোনো টানাটানি নেই, তখন কোন জায়গায় থাকবে? স্থির অবস্থায় এরকম একটা জায়গায় থাকে মনে হয়। উঁচু জায়গায় থাকে নাকি এরকম স্বাভাবিক এক জায়গায় দাঁড়িয়ে থাকে? দাঁড়িয়ে থাকে। এবং এটা কি হয়? ভূমির উপর লম্ব হয়। কিন্তু এটা এমন কখনো হয় না যে তুমি ছেড়ে দিতে আর এই দোলনাখানে এইভাবে আছে, এমন কি হয়? নর্মালি কি হয়, এই জিনিসটা এমন একটা জায়গায় থাকে। এই যে অবস্থানে তুমি কোন একটা দোলনার উপরে কোনো বল প্রয়োগ করনি, স্বাভাবিকভাবে রেখে দিছাও, স্বাভাবিকভাবে রেখে দিলে দোলনাটা যেই জায়গাটাই থাকে বা যেই বিন্দুতে দোলনাটা থাকে, ওই বিন্দুকে বলে আমরা সাম্য বিন্দু। কি বলি? সাম্য বিন্দু। এই যে এই জায়গা যদি চিন্তা করি, এই বিন্দুটাকে আমরা সাম্য বিন্দু বলতে পারি অথবা সাম্য অবস্থান বলতে পারি। ঠিক আছে? এখান থেকে যদি আমি একটু একে সরাইয়ে ফেলি, সরানোর পরে যদি একে ছেড়ে দিই, তাহলে কি করবে? এই পাশে চলে আসবে। আচ্ছা, যদি এই পাশে আসে, তাহলে দেখো এখান থেকে এখানে আসবে, তারপর এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এমন না করবে? আচ্ছা, আমরা যদি এই বিন্দু নিয়ে চিন্তা করি, এই বিন্দু এখান থেকে এখানে গিয়ে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এই জাতি যে মোট সময়টা লাগবে তাকে কি বলবো? পর্যায়কাল। এই পর্যায়কালের অর্ধেক সময় কোন পাশে থাকছে দেখো তো, বস্তুকান। এটা রাইট, এবার লেফট। আমরা মোট 4টে ভাগে ভাগ করেছি এটাকে।
মানে 4টা দাগ দিছি, 1 প্রথমে এমনি যাচ্ছে 1, 2 এমনি আসছে 2, আরো কোন করে যাচ্ছে 3, আবার জায়গায় চলে এসেছে 4। তাহলে অর্ধেক সময় মানে 1 আর 2 1 আর 2 অর্ধেক সময় থাকছে রাইট সাইডে, অর্ধেক সময় থাকছে কোন সাইডে, লেফট সাইডে। তাহলে যদি এমন কোনো গতি হয় তাহলে এই ধরনের গতিকে বলে আমরা স্পন্দন গতি। কোন জিনিস যখন ভাইব্রেট করে বলতো তো, ফোন যখন ভাইব্রেশন হয় না এইভাবে তখন লাফাই, তখনও দেখবা যে ওই বস্তুটা আর্ধেক অবস্থান মানে সাম্য অবস্থানে একদিকে থাকে, আর আর্ধেক অবস্থান সাম্য অবস্থান অপর দিকে থাকে। এটাকে আমরা ভাইব্রেশন বলতে পারি, অসিলেটরি মোশন বলতে পারি, বাংলা ভাষায় স্পন্দন গতিও বলতে পারি, কম্পন গতিও বলতে পারছেন। তোমার বইয়ের ভাষা স্পন্দন গতি বা সরল সন্ধিত গতি। তাহলে এনার নাম কি? স্পন্দন গতি হতে হলে অবশ্যই তোমার কি হওয়া লাগবে, গতিটা পর্যায়বৃত্ত হওয়া লাগবে। কিন্তু পর্যায়বৃত্ত হলে সেটা স্পন্দন হবে না কিন্তু। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা কি স্পন্দন গতি হবে? কারণ কি? তুমি অর্ধেক সময় একদিকে আর অর্ধেক সময় অপর দিকে, একটু ব্যাখ্যা করে দেখো তো হয় কিনা। হচ্ছে কি না, তুমি ব্যাখ্যা করতে পারবা না যে অর্ধেক সময় এমন হচ্ছে না যে অর্ধেক সময় পৃথিবী এই দিকে রয়েছে আর অর্ধেক সময় এই পৃথিবী এই দিকে রয়েছে, এমনটা দেখা যাচ্ছে না। যেহেতু এমনটা হচ্ছে না, তাই এই ধরনের গতি কি হবে না, স্পন্দন গতি হবে না। কিন্তু কি গতি হবে অবশ্যই। আর এই যে দোলনার গতি যেটা দেখলাম, এটা কি হবে? স্পন্দন গতি হবে, পর্যায়বৃত্ত গতি হবে। তাহলে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় সাম্য বিন্দুর একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথের বিপরীত দিকে থাকে, তবে ওই গতিকে বলা হয় স্পন্দন গতি। এই দুটো বিষয় বুঝতে কোনো সমস্যা আছে কি? না। আচ্ছা, যদি সমস্যা না থাকে সংজ্ঞা দুটো কষ্ট করে মুখস্থ করে রাখবা, পরীক্ষায় ক খ নম্বরে আসতে পারে। সংজ্ঞায় খুব সমস্যা, তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনি আছে ওজন 500 টাকা সংজ্ঞা করে দেবেন, তাহলে এই গেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ও, তারপর অঙ্ক করছো? আর যে অঙ্ক করছিলাম তো আপনি তো ওই অঙ্কটা ব্যাখ্যা করেছেন, এই জন্য সময়টা হবে। ওকে ওকে, এরপর আমরা দেখব পেন্ডুলাম কেন। জি, এই অনেকটা সরো মানে ওই দোলনার মতনই, কিন্তু দোলনা একটু বড় সরো আছে, এটা অত বড় সরো না, ছোট্ট খাটো। ঠিক আছে, এই দোলনাই যে একটা বিন্দুতে ঝুলানো রয়েছে না, এই বিন্দুকে আমরা বলি সাম্য বিন্দু বা ঝুলন বিন্দু বলি। সরি সরি, সাম্য বিন্দু বলি, ঝুলন বিন্দু বলি। আর সাম্য বিন্দু কোনটা হবে? সাম্য বিন্দু এই জায়গাটা, তাই তো? পূর্ণ দোলন কি? পূর্ণ দোলন হচ্ছে এই যে পেন্ডুলাম বা দোলনা যে কোনো এক জায়গা থেকে সর্বোচ্চ গেল, আবার নেমে আসবে, সর্বোচ্চ গেল, আবার নেমে যখন আগের অবস্থানে চলে আসবে, এটাকে বলা হয় পূর্ণ দোলন। কথা ক্লিয়ার? মানে যেই জায়গায় ছিল সেই জায়গায় আসাটাকেই বলে মেইনলি পূর্ণ দোলন। যেই জায়গা থেকে যাত্রা শুরু করেছে সম্পূর্ণ পথ ঘুরে আবার যখন আগের জায়গায় আসবে তখন সেটা হবে পূর্ণ দোলন। আর এই পূর্ণ দোলন দিতে যে সময়টা লাগে তাকে বলা হয় পর্যায় কাল। কম্পাঙ্ক কি?
এই 1 সেকেন্ডে কয়বার পূর্ণ দোলন দিচ্ছে? তুমি ঘড়ি কাটা ধরলে, আমরা আগে একটা অ্যানিমেশন দেখে আসি। সিমুলেশন, জুম, দেখতে পাচ্ছ হয়তো কিছু না কিছু। এই দেখি তোমার পেন্ডুলাম ধরো। এখন এই পেন্ডুলামটার সর্বোচ্চ বিন্দু কোথায়, মানে ঝুলন বিন্দু কোনটা? এই মাথাটা হবে ঝুলন বিন্দু, তাই তো? আর এই যে ডট 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 দাগ কাটা দিয়েছে নিচে মুখো, এইটা বলতে সাম্য অবস্থান বা সাম্য বিন্দু বা সাম্য রেখা, ঠিক আছে? এখন এটাকে যদি একটু ধরে, ওই দেখো দেখো ডিগ্রি দেখাচ্ছে, ধর আমি 30 ডিগ্রি কোণে নিয়ে আসে ছেড়ে দিলাম, এ দুলতে থাকবে, তাই তো? দুলছে, ভালো কথা। এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে, আমি যদি এর পর্যায়কাল বাড়াতে চাই, কথা বুঝো, পর্যায়কাল মানে কি? এই পাঁচটা পাশে মধ্যবর্তী সময়। তাহলে ধরো আমি এটা স্লো করে দিই, দিয়ে আমি এর সময়টা বাড়াতে চাচ্ছি, তাহলে কি করব? তোমার কি মনে হয় কি করলে সময় বাড়বে? ভর কি বাড়াই দেবো? কি করব? এই তো ছাড়াছাড়ি, আচ্ছা, মানে এই এই উৎসের কথা বলছো? আচ্ছা, যদি এই উৎস থেকে ছাড়ি, আচ্ছা এটা নর্মাল করি, নর্মালি ক্লিক হয় না কেন? তুমি বলছো আর একটু উপর থেকে ছাড়বো, ছাড়লে পর্যায়কাল কি হবে? বেড়ে যাবে, তাই তো? আচ্ছা, এখন মনে করো আমি কোণ বাড়াবো না, না বাড়িয়ে কি সম্ভব? আমি কোণ বাড়াতে পারবো না। তোমার হাতে অপশন কি? হ্যাঁ, তোমার হাতে অপশন কি কি আছে আমি বলে দিচ্ছি। তুমি কি করতে পারো? দড়ির দৈর্ঘ্য বাড়াতে পারো, কমাতে পারো। তুমি বস্তুর ভর বাড়াইতে পারো, বস্তুর ভর কমাইতে পারো। তুমি এই যে অভিকর্ষ ত্বরণ আছে না, পৃথিবীতে টানে যে বলে, এইটা বাড়াইতে পারো, কমাইতে পারো। এই তিনটে অপশন তোমার কাছে আছে। এখন বলো কি কি করতে পারি? হ্যাঁ, দড়ি খান বাড়াই দেবো, তাই তো? দিলাম দড়ি সবচেয়ে বড়। এইবার ধরো আমরা সবসময় 30 ডিগ্রি, কোন বড় নিলে কাজ হয় না, এটা আমরা কোন ছোট নিয়ে কাজ করতে হয়, বাট ধরো আমরা এখন বোঝার স্বার্থে 30 ডিগ্রি নিয়ে কাজ করছি। আমাদের এখানে কোন নিতে হয় সবসময় 4 ডিগ্রির মতন, এর চেয়ে বেশি নিলে কাজ করে না জিনিসটা। বাট ধরো আমরা 30 ডিগ্রি নিচ্ছি, এখানে ছেড়ে দিই, আমরা স্টপ ওয়াচও নিই। কি করি? দিলাম ছেড়ে, সে কয় সেকেন্ড লেগেছে? 0, হ্যাঁ, 0.1.93, তাই তো? আচ্ছা, এখন আমি যদি দৈর্ঘ্য একটু কমাই দিই, দৈর্ঘ্য দিলাম কমিয়ে, এবার মাপবো। একই ডিগ্রি থেকে ছাড়বো, 30 ডিগ্রি ধরো, এই 30 ডিগ্রি, এই আমরা আগের অবস্থানে নিয়ে আসি, দিলাম ছেড়ে। কতটুক লাগলে?
দৈর্ঘ্য যত ছোট করলাম পর্যায়কাল কি হলো, কমলে। একটা বিষয় মাথায় রাখো। আচ্ছা, এইবার মনে করো দৈর্ঘ্য একটা স্বাভাবিক দৈর্ঘ্য রাখলাম, যা ছিল এই যে রাখলাম। এইবার আমি ভর বাড়ালাম, ঠিক আছে? পর্যায়কাল বাড়ে কিনা কমে দেখি একটু। 30 ডিগ্রি রাখলাম, 30 ডিগ্রি। এই জায়গার অবস্থান নিচ্ছি। আমাদের এখানে দেখে মনে হচ্ছে একটু বেরিয়ে গেছে, তাই না? আচ্ছা, খুব এক্স্যাক্টলি মানে স্টপওয়াচে সাব ক্লিক করতে হবে, এটা করা খুবই টাফ হয়ে যাচ্ছে। আমরা আর আমরা আর একটা ওয়েবসাইট যাই, এটা খুবই টাফ। না, এটা অটোমেটিক সিস্টেমটা নাই দেখছি। এটা তো অটোমেটিক সিস্টেম নাই, দেওয়া উচিত ছিল এদের। ধর আমরা একটু দূরে একটু বড় করে নিই, তাহলে হিসেব করতে সুবিধা হবে। ভর কমে আমরা একটু হিসেব করি। 30 ডিগ্রি ছেড়ে দিলাম, এই যে 2.08 দেখাচ্ছে। এখন আমরা আবার স্বাভাবিক জায়গায় গেলাম, 30 ডিগ্রি। একটু কম বেশি আসছে, কিন্তু মানে তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, দেখো তুমি এখন যে ভর আছে, ঠিক আছে, আমি যে ভর যদি বাড়াই, দেখো পর্যায়কালে কোনো পার্থক্য তুমি দেখতে পারবা বলে আমার মনে হয় না। এখন ভর সর্বোচ্চ 1.5 কেজি, আমি ভর কমাচ্ছি, পর্যায়কাল কি কমছে নাকি যা তাই থাকছে? খুব ভালো, খুব ভালো করে তুমি তোমার যেহেতু ফোনে দেখবা, তুমি টাইম ওখান থেকে ক্যালকুলেট করতে পারবে, কিন্তু আমার হাতে সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, ভর এখন সর্বোচ্চ, সময় যতটুকু লাগছে, ভর একদম কম করছি, তাও দেখো টাইম তাই লাগছে। এখানে মেইন সামারি হচ্ছে এটা এমন যে ভরের পরিবর্তন করলেও টাইম পিরিয়ডে কোনো পরিবর্তন হবে না। তুমি ভর যতই দাও না কেন, ভরের উপর টাইম মানে টাইম পিরিয়ড বা পর্যায়কাল নির্ভরশীল না। এইবার আসি আমরা অভিকর্ষ ত্বরণের উপরে। আমরা এই যে গ্র্যাভিটি লেখা আছে দেখো, আমি জি একদম কমাই দিছি, একটু বাড়াই, দেখো কি অবস্থা হচ্ছে, ঘুরতে ঘুরতে কোণে চলে যাচ্ছে। জি আর একটু বাড়াই, আচ্ছা আমরা শুরু থেকে শুরু করি। জি এর মান এখন ধরো মুনের সমান রাখলাম, 30 ডিগ্রি কোণে দিলাম ছেড়ে। মুনে থাকলে কি, মুন মানে হচ্ছে চাঁদ, চাঁদের অভিকর্ষ ত্বরণ কি কম না? তাহলে জি এর মান কম, তাই আস্তে আস্তে চলছে। এখন যদি এখান মুন থেকে আর্থ করি, মানে পৃথিবী করি, 30 ডিগ্রি কোণে দিলাম ছেড়ে, পর্যায়কাল কি একটু বেড়েছে না কমেছে? পর্যায়কাল বাড়া মানে কি বলতো? পর্যায়কাল কমেছে, আমরা সেই প্রথমবার কি বলছিলাম, ভুল বলছি কিনা আমার খেয়াল আসছে না। পর্যায়কাল কিন্তু কমেছে, মানে কম সময় নিচ্ছে একটি দোলন দিতে, একটি পূর্ণ দোলন দিতে কম সময় নিচ্ছে। জি, পর্যায়কাল। জুপিটারে সবচেয়ে বেশি মনে করো, এবার যদি 30 ডিগ্রি করে ছেড়ে দিই, পর্যায়কাল কি আরো কমছে? আচ্ছা,
তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস দেখলাম আমাদের স্লাইডে দেখ, যে এই যে পর্যায়কাল যেটা আছে টি, এটা বাড়ছে কি বাড়লি, দৈর্ঘ্য বাড়লে কি হচ্ছে পর্যায়কাল বাড়ছে। শিওর? দৈর্ঘ্য কম 30 ডিগ্রি কোণেই দিলাম ছেড়ে, পর্যায়কাল দৈর্ঘ্য কম, পর্যায়কাল কি পর্যায়কাল কম। কম, দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়াচ্ছি, পর্যায়কাল কি বাড়ছে। বাড়ছে। তাহলে কি পাচ্ছি আমরা, সম্পর্ক কি, দৈর্ঘ্য বাড়লে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য বাড়লে পর্যায়কাল বাড়বে। জি, একটা পূর্ণদোলন নিতে সময় বাড়বে। আবার আমরা দেখলাম যে জি এর মান যখন বাড়াচ্ছিলাম তখন কি হচ্ছিল, টাইম পিরিয়ড কমছিল, তাই তো? আর ভরের উপর কি নির্ভর করবে, ভর বাড়াও বা কমাও এর কোনো যায় আছে গেল। আমরা ছোটবেলায় কি শিখে আসছি কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক, তাহলে টি আর এল এর মধ্যে সম্পর্ক কি, টি আর এল এর মধ্যে সম্পর্ক কি, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। সমানুপাতিক, একটা বাড়লে আর একটা বাড়লে সমানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমলে কি হয় ব্যস্তানুপাতিক। জি আসবে ওখানে 1/g হবে, ঠিক আছে? কিন্তু এবার আসে কিন্তুর কথা, যখন আমরা এটা ল্যাবে পরীক্ষা করি তখন দেখি এটা সরাসরি সমানুপাতিক হয় না, এটা স্কোয়ার রুট হয়, সরাসরি সমানুপাতিক না হয়ে কি হয় স্কোয়ার রুট অফ এল হয়। এটা আমরা পাই ল্যাব থেকে, এটা মানে তুমি এক্সাক্ট ডেটা এসে মিলাইতে পারবে না, তুমি হিসাব করতে পারো, হ্যাঁ ল্যাবে বসে হিসাব করবো, আমরা করছিলাম বছর 1-1.5 আগে, এই সূত্র আমরা প্রমাণ করে আসছি। তো তোমরা যদি বড় হও ফিজিক্স পড়ো তখন প্রমাণ করতে পারবা। সো আমরা কি লিখতে পারি, এই দুটাকে যদি এক জায়গায় করি তাহলে কি এমন লিখতে পারি, টি সমানুপাতিক স্কোয়ার রুট এল ভাগ স্কোয়ার রুট দিয়ে লিখতে পারি দুটো এক জায়গায় করলে। আপনি কি কিছু লেখছেন বলে নাই? ও দুঃখিত, আমার তো সেই অফ করার কথাই মনে নাই স্ক্রিন রেকর্ড। কোথায় সে, ঠিক আছে। তাহলে টি কি হবে, রুট এল এর সমানুপাতিক, টি হবে রুট জি এর ব্যস্তানুপাতিক। যখন দুটো এক জায়গায় করবো তাহলে কি হবে, এল একের সাথে গুণ হয়ে উপরে থাকবে আর রুট জি নিচে থাকবে, কোনো সমস্যা? আর এই সমানুপাতিক চিহ্ন উঠে দিয়ে কি বসাবো, সমানুপাতিক ধ্রুব। এই সমানুপাতিক ধ্রুব হচ্ছে 2 পাই, 2 পাই স্কোয়ার রুট, এই দুটো রুট এক জায়গায় নিয়ে এসে স্কোয়ার রুট এল ভাগ জি লিখতে পারি কিনা বল। তাহলে এইটাই হচ্ছে তোমার পর্যায়কালের সূত্র, কার ক্ষেত্রে, পর্যায়কালের কার ক্ষেত্রে, পেন্ডুলামের ক্ষেত্রে বা সরল দোলকের ক্ষেত্রে। মানে এটা তোমাদের বইয়ে দেওয়া আছে কিন্তু কোনো প্রমাণ নেই, এমনকি তোমাদের বয়স এখন দেওয়া উচিত না, বাট যেহেতু দেওয়া আছে শিখে যাওয়া জরুরি। এর কিন্তু খুবই সুন্দর বড় একটা প্রমাণ আছে যেটা তোমরা কলেজে শিখবা। এখন সূত্রের কাহিনী বুঝতে পারছো কিনা বলো। তাহলে টি ইকুয়াল 2 পাই স্কোয়ার রুট এল বাই জি, এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করব। এখানে এলটা কি তাহলে, কার দৈর্ঘ্য, পেন্ডুলামের। এলটা হচ্ছে তোমার এই যে ঝুলন বিন্দু আছে না, আর এই যে পেন্ডুলামের মাঝখানে যে কেন্দ্রটা আছে
পেন্ডুলামের কেন্দ্র যেই জায়গায় হয়তো তোমার সুতোর কান মনে করে বান্ধা আছে এমন, ঠিক আছে, এই ঝুলন বিন্দু থেকে এর মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হবে এল। আর জি মানে তো বোঝো যে কোন গ্রহে আছে, যদি পৃথিবীতে থাকে তাহলে 9.8, যদি চাঁদে থাকে বের করে নিতে হবে বা ওরা দিয়ে দিবে। কথা ক্লিয়ার? জি তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা 2π√L/g। এখন কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ দোলন নেই। কথা কিছু কিছু বুঝিনি, এই কথার অর্থ কি বলতো? ধরো ধরো যে এই পেন্ডুলামটা এই জায়গা থেকে ঘুরে এসে আবার এই জায়গায় আসতে সময় লাগে তোমার 0.1 সেকেন্ড, ঠিক আছে? জি তাহলে কয়টা দোলন নিলে এর মোট 1 সেকেন্ড লাগবে সময়? 1 সেকেন্ডে একশোটা। হিসেব করি আমরা, এক মানে একটা নিতে সময় লেগেছে 0.1, দুইটা নিতে কয় সেকেন্ড লাগবে? 0.2 সেকেন্ড। তিনটে নিতে কত লাগবে? 0.3। 4.3, তার মানে 100 নিতে হবে। যদি তুমি 10টা না, আমার মনে হয় তোমার 1 সেকেন্ড হয়ে যেতে পারে। তুমি হিসেব করে দেখতে পারো, তুমি পরপর হিসেব করো, 10 দ্বারা গুণ করো, দেখো 1 হয়ে যাবে না এই। জি তাহলে একটা দোলন নিতে যেই সময় তাকে বলা হয় কি? পর্যায়কাল। কাল তাহলে পর্যায়কাল কয় সেকেন্ড? 0.1 সেকেন্ড। কিন্তু 1 সেকেন্ডে কয়টা পূর্ণ দোলন নিয়েছে? 10টা। 10টা। তাহলে এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হবে কত? 10। 10। এটা আমি ম্যাথের সাহায্যে বুঝাইছি, অঙ্কের মানে আরো যৌক্তিকভাবে বোঝানো যায়। এটা বুঝছো কিনা বলো আমাকে। জি আচ্ছা, কম্পাঙ্ক এফ দ্বারা চিহ্নিত করা হয়। হ্যাঁ, কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করি। কম্পাঙ্কের ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন আমরা এটা কিভাবে প্রকাশ করতে পারি দেখো তো। আমি যদি লিখি টি সময়ে, এইভাবে লিখি, একটা কম্পাঙ্ক নিতে সময় লাগে কয়টা? এভাবে লিখবো, আমার ফ্রিকোয়েন্সির সংখ্যা, কম্পাঙ্কের সংখ্যা কি? 1 সেকেন্ডে নেওয়া। তাহলে আমি এভাবে লিখি, টি সেকেন্ডে একটা পর্যায় সম্পন্ন করে, তাই তো? টি সময়ে কয়টি পূর্ণ দোলন দেই? একটা, কারণ টি হচ্ছে পর্যায়কাল, আর পর্যায়কাল মানে কি? একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে, একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগবে সেটা হচ্ছে টি সেকেন্ড। তাই আমি উল্টো হয়ে লিখছি যে টি সেকেন্ডে একটা পূর্ণ দোলন দেই। তাহলে 1 সেকেন্ডে কয়টা পূর্ণ দোলন দেবে? 10টা। না, এটা তো এই ক্ষেত্রে ছিল, কিন্তু নর্মাল ক্ষেত্রে কি হবে? ঐকিক নিয়মে কি পড়ছো? 1/ts। জি 1/t পূর্ণ দোলন দেবে। তাহলে আর এই যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন দেয় তাকে কি বলে? পর্যায়কাল। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন দেয় তাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে এখানে যেহেতু 1 সেকেন্ডে 1/tটা পূর্ণ দোলন দিচ্ছে, তাই ফ্রিকোয়েন্সি সমান হবে কি? 1/t। 1/t। তাই আমি লিখতে পারি f সমান 1/t। এটা খুব সুন্দর করে লিখে দিয়ে প্রমাণ করা যায়, কিন্তু ফাও সময় নষ্ট করার দরকার নাই। আমার কথা বুঝে তুমি লিখতে পারলে হবে। তো কথা শুনে শুনে এগুলো নোট করে রেখো, কিন্তু না হলে কিন্তু পরে মনে থাকবে না। তাহলে আমাদের যেটা কিনে বের করেছিলাম সেটা ভেরিফাই করি। আমাদের পর্যায়কাল কত ছিল এই ক্ষেত্রে? এই যে টি সমান কয় সেকেন্ড ছিল? 1 সেকেন্ড। তাহলে আমি কি লিখতে পারি 1/t মানে কম্পাঙ্ক 1/0.1 কি লিখতে পারি? জি আর 1 কে 0.1 দ্বারা ভাগ করে দেখো 10ই পাবা। ওকে।
এখন কথা হচ্ছে কম্পাঙ্কের একক কি। আমি 1 কে কি দ্বারা ভাগ করেছি, টির একক কি? এস মানে সেকেন্ড। তাহলে এফ এর একক কি হবে? অন ভাগ এস না? আর অন ভাগ এস কে ক্লিক করে সেকেন্ড ইনভার্সে অন, তাহলে এর একক হবে পার সেকেন্ড বাই, আমরা হার্টজ বলবো একে, নর্মালি আমরা কি বলবো, হার্টজ। তাহলে কম্পাঙ্কের একক হবে হার্টজ। কোন সমস্যা? না। ওকে, এই সংখ্যাগুলো তুমি পড়বা যে সাম্য বিন্দু কি, পূর্ণতুলন কি, পর্যায়কাল কি, কম্পাঙ্ক কি, সংখ্যাগুলো কিন্তু মুখস্থ থাকা লাগবে। কথা ক্লিয়ার? ওকে, এবার স্প্রিং এ আসি। স্প্রিং চেনো? আমরা স্প্রিং নিয়ে অনেক কাজ করছি। এখন যদি একটু স্প্রিংটা একটু দেখো, এই যে স্প্রিং এ যদি এখানে একটা ভর ঝুলাই দিই তাহলে কি হবে, আমি বলবে যদি আমি আরো আরো আচ্ছা আগে ছড়াই দিই, এই থামাবে, হ্যাঁ আমি যদি বড় ভর ঝুলাই দিই তাহলে কি হচ্ছে, বেশি পাম্প করে। হ্যাঁ এখন কথা আছে মানে দেখতে পর্যায়কাল নিয়ে কথা হবে। আচ্ছা প্রথম কথা, এটা কি সরল সন্ধি পর্যায় বৃত্ত গতি কিনা তাই বলো, এটা ছোট মাছ দিয়ে দেখাই আর এটা একটা আস্তে চলুক, পর্যাবৃত্ত গতি কিনা একটু ভাবো। কি পর্যাবৃত্ত গতি হবে কি? না। কেন? গোলাকার পথে ঘুরছে না। আমাদের ওই যে ওর নাম কি, পেন্ডুলাম, পেন্ডুলাম কি গোলাকার পথে ঘুরছিল? ও তাহলে মনে হয় এটা পর্যাবৃত্ত গতি, কারণ নির্দিষ্ট সময় পর পর ওই ক্ষেত্রে আমার এখানে জাস্ট কনসার্নের বিষয় হচ্ছে কি, আমার চিন্তার বিষয় হচ্ছে এই বস্তুটার পর্যায়কাল মানে একটা নির্দিষ্ট সময় পর পর একই জায়গাকে অতিক্রম করছে কিনা আমরা একটু খেয়াল করি। ধরো এই বিন্দুটা আছে এখন এই জায়গায়, ঠিক আছে, যদি ছেড়ে দিই নিচে আসলে আবার উপরে যেয়ে আবার কি ওই একই বিন্দুতে গিয়েছিল? তাহলে যেহেতু ওখানে গিয়েছে নির্দিষ্ট সময় পরে গিয়েছে, ওই সময়টাকে আমরা পর্যায়কাল বলবো। এবং তুমি যদি প্রত্যেকবার মাপো, আর একটা কথা ছিল যে দিক হবে কি, একই দিক দিয়ে অতিক্রম করা লাগবে। তাহলে এর জন্য আমার মাঝখানে মানে সাম্য বিন্দু নিয়ে কাজ করলে সবচেয়ে বেটার হয়। এই বিন্দু সাম্য অবস্থান কোনটা, আমরা এই যেটা লিখে দিই, এইটাই সাম্য অবস্থানে ইংরেজিতে ইকুইলিব্রিয়াম পজিশন। এই যে সবুজ দাগ এইটা, যখন এটাকে আমি চালু করে দিচ্ছি ওই সে আমরা এটা মাছ থেকে ছড়াই দিই, ঘর একটু বড় তাই দিতে হবে, ছোট তাহলে হবে না। ভয় পাচ্ছে? তাহলে সাম্য অবস্থান দেখো এই জায়গায়, তাই না? এখন এখান থেকে যদি একটু টেনে সরাই দিই, তুমি একটু খেয়াল করবা যে বস্তু এখন কোন কোন জায়গায় থাকছে। এই জায়গায় যখন আছে এখান থেকে বস্তু নিচের দিকে যাচ্ছে, সাম্য অবস্থান থেকে কমনি নিচের দিকে। একটা নির্দিষ্ট সময় পর বস্তুর আবার উপরে উঠলে ওটা আবার কি করবে, নিচে যাবে। তাহলে দেখো বস্তু কি করছে, এর নির্দিষ্ট সময়ের মানে নির্দিষ্ট সময় পর পর তো এক জায়গায় আসছে, আবার দিকও কি হচ্ছে, দিকটা
এই বিন্দুটাকে যদি খেয়াল করো, নিচের দিকে আসছে, উপরে উঠছে, আবার একটা নির্দিষ্ট সময় পর নিচের দিকে যাচ্ছে, তাহলে দিকও একই থাকছে এবং টাইমও কি থাকবে, একই থাকবে। সেটা তুমি স্টপ ওয়াচ নিয়ে দেখতে পারো। আমি এখানে কিছুটা টেনে, তুমি ওখানে টাইমার আছে নিচেই, ওটা খেয়াল করতে পারো যে টাইম একই লাগছে কিনা। ঠিক আছে, তাহলে এটাও একটা কি গতি, এটাও একটা পর্যায়বৃত্ত গতি, এবং এটা একটা সরল সন্ধিত গতি, কারণ এও পর্যায়কালে একটা সময় উপরের দিকে এবং বাকি অর্ধেক সময় নিচের দিকে থাকে। এখন কথা হচ্ছে পর্যায়কাল কিসের উপর নির্ভর করবে। তুমি যদি একটু খেয়াল করো, আমি যদি বস্তুটাকে সাম্যাবস্থায় আছে, আমরা স্প্রিং কনস্ট্যান্ট, এই যে স্প্রিং কনস্ট্যান্ট মানে কি, স্প্রিং ধ্রুবক, যেটা আমরা কে দ্বারা প্রকাশ করতাম, ঠিক আছে, এটা এই অবস্থায় আছে। এখন আমরা ভর কম কম নিয়ে কাজ করি। প্রথমে ধরো 50 গ্রাম ভর, 50 গ্রাম ভর যদি নিই, তাহলে পর্যায়কাল দেখো অনেক কম না, খুব ফাস্ট ফাস্ট কম্পন নিচ্ছে না। যদি খুব ফাস্ট ফাস্ট কম্পন নেই, তার মানে পর্যায়কাল কম। এখন যদি এই 50 গ্রামের বদলে 100 গ্রাম দিই, তাহলে দেখো টাইম একটু কি বাড়ছে, তার মানে পর্যায়কাল কি হচ্ছে, বাড়ছে। আর যদি এবার 250 গ্রাম নিই, এবার দেখো পর্যায়কাল কি হয়েছে, আরো বাড়ছে, পর্যায়কাল আরো বাড়ছে। তাহলে আমরা কিন্তু কি পারছি, আমরা এখানে সম্পর্ক পাচ্ছি হচ্ছে এই যে টাইম পিরিয়ড, এটা কার সমানুপাতিক হচ্ছে, টাইম পিরিয়ড ভরের সমানুপাতিক হচ্ছে। যে ভর যত বাড়ছে, টাইম পিরিয়ড বা পর্যায়কাল তো বাড়ছে, বা একটা পূর্ণদৈর্ঘ্য নিতে সময় তত বেশি লাগছে। আচ্ছা, এখন তুমি এখানে জি এর মান যা খুশি রাখতে পারো, জি এর মান চেঞ্জ করলেও কাহিনী হবে, বাট রাইট নাও যদি আমরা পৃথিবীতে এক্সপেরিমেন্টটা করি, তাহলে এটা জি এর উপর ডিপেন্ডেন্ট না। কথা ক্লিয়ার? এখন আমরা যদি স্প্রিং কনস্ট্যান্টটা চেঞ্জ করি, যদি স্প্রিং কনস্ট্যান্ট বা কে এর মানে, এই যে ধরো আমরা নির্দিষ্ট ভর নিলাম, ছোট ভর নিই, 50 গ্রাম ভরের বস্তু নিলাম, নিয়ে স্প্রিং কনস্ট্যান্ট স্মল করলাম। এইবার যদি কম্পাউন্ডটা দিয়ে দেখো, কে এর মান কম, কে স্মল মানে কি, কে এর মান কম, কে এর মান যখন কম, পর্যায়কাল কি কোন রকম আছে, স্প্রিং কনস্ট্যান্ট বাড়ালাম, পর্যায়কাল কি হচ্ছে, কমছে। কিন্তু দেখো কে এর মান আরো বাড়ালাম, পর্যায়কাল কি হচ্ছে, আরো বাড়ছে। দুঃখিত, পর্যায়কাল আরো কমছে। পর্যায়কাল ফার্স্ট হচ্ছে না, তাহলে পর্যায়কাল কি হবে, কমছে, মানে একটা পূর্ণদৈর্ঘ্য টাইম কম লাগছে। যদি আমি এটা আরো বড় করি, তাহলে আরো ফাস্ট ভাইব্রেট করবে, মানে পর্যায়কাল আরো কমছে। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে টি এর মান ভর বাড়ালে টি এর মান বাড়ছিল, কিন্তু যখন আমরা কে এর মান বাড়াচ্ছিলাম তখন টাইম পিরিয়ডের মান কমছে। তাহলে কি বলতে পারি, টি আর এম এর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর কে এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এবং আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন দেখি এটা আসলে রুট ওভার এম এবং রুট ওভার কে এর সমানুপাতিক। এবং এই দুটাকে যদি এক জায়গায় করি, তাহলে কি হয়, টি এর সমানুপাতিক স্কোয়ার রুট এম ভাগ স্কোয়ার রুট কে। ফলে টি সমানুপাতিক চিহ্নের পরিবর্তে কি আসবে, একটা সমান চিহ্ন আসবে, 2 পাই স্কোয়ার রুট এম ভাগ কে। এটাই হচ্ছে তোমার স্প্রিং এর টাইম পিরিয়ড, যেটা আমরা আগামী দিন ম্যাথ করব, আরো ডিটেলস বোঝার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।